যেই আহমেদ দু একবার রেকর্ডিং এই একদম পারফেক্ট রেকর্ডিং দিতে পারতো, সে আজ রিহার্সেলের পর আরও 6বার রেকর্ডিং করার পরেও ঠিকঠাক রেকর্ডিং দিতে পারছে না দেখে সবাই বেশ অবাক। প্রডিউসার রেহান আহমেদকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, কি ব্যাপার স্যার? আপনার কি মন মেজাজ ভালো নেই নাকি? এভাবে তো হবে না। আপনার মতো একজন কিংবদন্তির কাছে এমনটা তো আশা করা যায় না স্যার। আহমেদ চুপ রইল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। রেহান আবার বলল, স্যার, আপনি চাইলে আমার সুর পরিবর্তন করতে পারি, লিরিক্সগুলোও পরিবর্তন করতে পারি, অথবা অন্য কোনো সমস্যা হলে সেটাও পরিবর্তন করব। আপনি সমস্যাটা বলুন প্লিজ। আহমেদ হাল ছেড়ে দিয়ে বলল, দেখুন মিস্টার রেহান, আমার মনে হচ্ছে আপনার অন্য কোনো শিল্পীর খোঁজ নেওয়া উচিত। এই গানটা হয়তোবা আমাকে দিয়ে হবে না। আসলে এমনিতেই আমি মানসিকভাবে তেমন ঠিক নেই। গানটা আমি করতে পারতাম, সুর বা লিরিক্স কিছু পরিবর্তন করার দরকার নেই। এভরিথিং ইজ বেস্ট, এভাবেই করতে পারতাম। কিন্তু আই এম নট ওকে। আপনি অন্য কোনো শিল্পী দেখতে পারেন। প্রডিউসার রেহান আঁতকে উঠলেন। আরে কি বলছেন? না না, অসম্ভব। আপনাকে ছাড়া অন্য কোনো সিঙ্গার নেওয়া যাবে না স্যার। এর মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছি যে শেষ বিকেলে এর টাইটেল সং গাইবে দেশসেরা কণ্ঠশিল্পী সাদ আহমেদ রহমান। দর্শক সব মুখরিত হয়ে আছে আপনার গান শোনার জন্য। এখন এই পর্যায়ে এসে আমরা যদি নিজেদের মতামত পরিবর্তন করে ফেলি, তাহলে আমাদের দর্শকরাও মুখ ফিরিয়ে নিবে। আহমেদ হতাশার শ্বাস ফেলল। এরকম দু একটা গান মিস করা তার পক্ষে কিছুই না। প্রতি সপ্তাহে তার কাছে ভিন্ন ভিন্ন গানের অফার অটোমেটিক্যালি চলে আসে। প্রডিউসার রেহান আবারও বললেন, আপনি চাইলে আর একটু সময় নিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। আমরা না হলে রেকর্ডিংয়ের ডেট একটু পিছিয়ে দেব, এর মধ্যে অন্যান্য কাজগুলোও শেষ করে ফেলবো। আপনি চাইলে সময় নিন স্যার। আহমেদ কখনো কাজ ফেলে রাখে না। শুধুমাত্র তার জন্যে এভাবে রেকর্ডিং পিছিয়ে যাবে সেটা সে কখনো হতে দিতে পারে না। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে আহমেদ বলে উঠল, না থাক, সময়ের দরকার নেই। আপনি আমাকে শুধুমাত্র 20 মিনিট সময় দিন। আমি এক কাপ কফি খাই, একটু বিশ্রাম নেই। আজকে রেকর্ডিং করব ইনশাআল্লাহ। একটু কষ্ট করে সবাই অপেক্ষা করুন। প্রডিউসার রেহান বেশ সন্তুষ্ট হলেন। তিনি আহমেদকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। আহমেদ ধূপ করে বসে পড়ল চেয়ারে। সে মূলত মিথ্যা কথা বলেছে প্রডিউসার রেহানকে। গত 3 বছর যাবৎ সে মানসিক চাপের মধ্যেই প্রত্যেকটা গান গেয়ে এসেছে। কই তখন তো এমন সমস্যা হয়নি। আজ কেন এমন হচ্ছে? কারণটা আমি খুঁজে পাই না। শুধু সে এটা জানে গানের রেকর্ডিং করতে গেলেই রোজার চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে। কেন জানি তার মনটা খুব খুঁতখুত করছে। রোজার কথা খুব মনে পড়ছে আজকে। কেন যেন মনটা খুব কু ডাকছে। বারবার মনে হচ্ছে রোজা ঠিক আছে তো। রোজার বিষয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা মাথায় আসছে। সে কোনো বিপদে পড়েনি তো। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো আহমেদ। রোজা অবশ্যই ঠিক আছে। কেন তার কিছু হবে? আহমেদ একটা বড় শ্বাস নিয়ে সৌরভকে ডাক দিল কফি আনার জন্য। যাই হয়ে যাক, আজকে গানের রেকর্ডিংটা শেষ করতেই লাগবে। সে কখনো কাজ ফেলে রাখার মানুষ নয়। বস, আপনার প্ল্যানটা আসলে কি একটু বলুন তো? জাভেদ রায়ান শয়তানির হাসি হেসে বলল, আজকেই সকলের খেলা শেষ করে দেবো রনি, তুই শুধু দেখতে থাক। রনি এবং তুহিন একে অপরের দিকে তাকালো। বস, আপনি কি করতে যাচ্ছেন? জাভেদ রায়ান উৎফুল্লিত কণ্ঠে বলল, একটা জবরদস্ত প্ল্যান করেছি রমজানের মেয়েকে কাবু করার জন্য। আজই শেষ করে দেবো ওকে। শুধু শুধু পথের কাটা রেখে কি করব? রনি আঁতকে উঠল। কি বলছেন বস? এটা কিভাবে সম্ভব? জাভেদ রায়ান বলল, সম্ভব সম্ভব, সবই সম্ভব। যতই হোক মেয়ে মানুষ তো, ওর মধ্যে একটা আবেগ নিশ্চয়ই আছে। আবেগের টানে চলে আসবে আমার কাছে। একদম চিন্তা করিস না। ওর ওই প্রেমিকের নামটা যেন কি ছিল? রনি একটু ভেবে বলল, সাদ আহমেদ। বর্তমানে অবশ্য ছেলেটা গায়ক শুনেছি। জাভেদ রায়ান বাঁকা হেসে মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। তুই ভুলে যাই কিভাবে? তুহিন বলল। জাভেদ বাঁকা হেসে বলল, তোদের সাহায্য ছাড়া কি হয়?
তোদের সাহায্য তো অবশ্যই লাগবে। আপাতত শুধু একটা কাজ কর, একটা প্রাইভেট সিম জোগাড় কর। এরপরে যাদের রনিকে উদ্দেশ্য করে বলল। ওই মেয়েটা নায়িকা যে এসেছে, রনি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ বস, জেবা ম্যাম একটু আগে এসেছে এখানে। ওনাকে কি আপনি ডেকেছেন? জাভেদ বলল। অবশ্যই তাকে আমি ডেকেছি। সেই তো আমার খেলার আসল গুটি। তাকে দিয়েই তো শুরু করেছিলাম, তাই এখন এই শেষ পর্যায়ে তাকে খুব দরকার হবে। রোজা কখনো সন্ধ্যাবেলা ঘুমোয় না। এই সময়টা সে অনেক কাজ করে থাকে, কিন্তু আজ মন মেজাজ খারাপ থাকার কারণে কেন জানি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছে সে। নুরা রোজাকে খেতে আসার জন্য ডাকতে এলে ঘুমন্ত রোজাকে দেখে কিছু না বলেই ফিরে গিয়েছে। ও নাপু, ম্যাম তো ঘুমাচ্ছে। অহনা যেন বেশ অবাক হলো। বলো কি, ম্যাম ঘুমাচ্ছে? রিয়াদ সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। নুরার কথা শুনে সেও অবাক হয়ে বলল। বলে কি এই মেয়ে? ম্যাম সন্ধ্যাবেলা তো কখনো ঘুমায় না। আমরা বিকেলবেলা একটু ঘুমাতে গেলেই তো ম্যাম আমাদেরকে গুলি করে উড়িয়ে দেওয়ার ভয় দেখায়। আর তুমি বলছো কি না ম্যাম ঘুমোচ্ছে? নোরা সরল মনে মাথা নাড়ালো। অহনা ব্যাপারটা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল। না রে রিয়াদ, ম্যাম আসলেই ঘুমাচ্ছে। ম্যামের মন মেজাজ একদম ঠিক নেই। যা শুনলাম, আমি ম্যামের জায়গায় থাকলে তো সুসাইড করতাম। ম্যাম যে এখনো ঠিক আছে, এটাই অনেক। নাহিদ রিয়াদের পাশে বসে বসে ফোনে গেম খেলছিল। তার প্রিয় ম্যামের সম্পর্কে এমন ভয়ানক কথা শুনে নাহিদ আঁতকে উঠে বলল। কি বলছিস তুই এসব? ম্যাম সুইসাইড করবে কেন? কি হয়েছে ম্যামের? অহনা প্রথমে ভাবলো সে তাদেরকে পুরো বিষয়টা বলবে না, কিন্তু রোজা তো তাকে নিষেধ করেনি বলার জন্য। আর রোজার নিষেধাজ্ঞা না দেওয়া মানেই টিমের সবাইকে বলা যাবে। এক এক করে রোজার বলা সমস্ত কথা রিয়াদ, নাহিদ আর নুরাকে খুলে বলল সে। সব শুনে সবাই স্তব্ধ হয়ে পড়ল। কিছুক্ষণের জন্যে সবাই ভাষা হারিয়ে ফেলল। তারা যখন সবাই ঘরের ড্রয়িং রুমের মধ্যে এভাবে নীরবতা পালন করছে, সেই সময় হঠাৎ রিয়াদের ফোন বেজে ওঠে। রিয়াদ হুঁশে ফিরে এসে দেখে যে সৌরভ কল করেছে। সাথে সাথেই সে কলটা ধরে। সৌরভ প্রথমেই সালাম দেয় রিয়াদকে। ব্যাপার কি সৌরভ? এই অসময়ে ফোন করলে যে? সব ঠিক আছে তো? সৌরভ আস্তে করে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে রিয়াদ ভাই, ম্যাম ঠিক আছে তো? এতবার কল করলাম, ধরলো না। ম্যামের কিছু হয়েছে নাকি? শরীর খারাপ? রিয়াদ আমতা আমতা করে বলল। আরে না, ম্যাম ঘুমিয়েছে তো, ওই কারণে হয়তো ফোন সাইলেন্ট আছে। ম্যাম একদম ঠিক আছে। সৌরভ যেন হাঁপ ছেড়ে বাঁচল। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম 2 আঙ্গুল দিয়ে মুছে সৌরভ বলে উঠল। আর বলো না রিয়াদ ভাই, স্যার তো চিন্তায় মরেই যাচ্ছে একদম। কেন যে স্যার আজ ম্যামের জন্য এতটা চিন্তায় আছে? হঠাৎ আজকে এত টেনশন করছে কেন বুঝতে পারছি না। জানো, গানের রেকর্ডিং করতে গেলেও ভুলভাল গেয়ে দিচ্ছে। কি একটা অবস্থা! রিয়াদ ভ্রু কুঁচকে পড়ল। কেন রে, কিছু হয়েছে নাকি আবার? আরে না না, কিছু হয়নি। স্যার নিজেই আজকে একটু কেন জানি মানসিকভাবে দুর্বল। ম্যামের জন্য আজ একটু বেশি চিন্তা করছে। রিয়াদ আশ্বাস দিয়ে বলল। স্যারকে চিন্তা করতে মানা কর সৌরভ। ম্যাম একদম ঠিক আছে। একটা কথা মনে রাখবি সৌরভ, যতক্ষণ আমরা আছি ম্যামের কিচ্ছু হবে না। নিজের জীবন দিয়ে হলো ম্যামকে রক্ষা করব আমরা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ম্যামের জন্য লড়াই করে যাব ইনশাল্লাহ। রিয়াদের কথা শুনে এদিকে নুরা, অহনা এবং নিহাদ উপর নিচ মাথা ঝাঁকালো। রিয়াদ একদম ঠিক বলেছে। তারা তো আসলেই নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্তই ম্যামকে নিরাপত্তা দিয়ে যাবে। সৌরভের কাছে রোজা ঠিক থাকার কথা শুনে আহমেদ একটু আশ্বাস পেল। কোনো মতে নিজেকে বুঝ দিয়ে রেকর্ডিং করতে নেমে গেল। এদিকে অহনা খাবার সব গুছিয়ে রাখলো। 9টার পরেই সে রোজাকে ডেকে দেবে বলে ভেবে রাখলো। এখন ঘুমোচ্ছে ঘুমুক, এমনিতেই তার ম্যামের উপর দিয়ে সারাদিন অনেক ধকল যায়। রোজার ঘুম ভাঙল ঠিক 9টা 15-তে। ঘুম থেকে উঠে আড়ামোড়া ভেঙে রোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল।
ঘড়ির দিকে তাকাতেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল রোজার। সে কখনোই এই টাইমে ঘুমায় না। আজ কেন যে ঘুম পেল সে নিজেও বুঝতে পারছে না। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে ফোনটা যেই হাতে নিতে যাবে সেই সময় নিচ থেকে ডাক ছুড়ল অহনা। ম্যাম, তাড়াতাড়ি আসুন, খেয়ে নিন। বেশি রাত হলে তো খেতে পারবেন না। রোজার ঘুম ভেঙেছে বুঝতে পেরেই অহনা বলে উঠল। রোজা আর ফোনটা হাতে নিল না। ফোনটা সেখানে রেখেই খেতে চলে গেল নিচে। তার আগে এখন খাওয়াটা প্রয়োজন। এদিকে গানের রেকর্ডিং শেষে আহমেদ কেবলই বাড়িতে এলো। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যেখানে ভেসে আছে রোজার 3 বছর আগেকার সেই ছবি, যখন তারা ভার্সিটিতে পড়তো। এই ছবিতে রোজা নীল রঙের একটা শাড়ি পরেছে। আহমেদ মনে মনে বলে উঠল, তাকে যে শাড়ি পরে কতটা সুন্দর লাগে সে কি জানে? আগেই কত সুন্দর ছিল, শাড়ি পরতো, 3 পিস পরতো, চুড়িদার পরতো, গাউন পরতো, কত সুন্দর লাগতো দেখতে, চোখ সরাতেই পারতাম না। আর এখন সব সময় শার্ট, জ্যাকেট, কোট, স্যুট এসবই পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, অসহ্যকর পোশাক। অনেকক্ষণ রোজার ছবিটার দিকে তাকিয়ে থাকার পর আহমেদ তার ফোনটা নামিয়ে রাখলো। কিছু একটা ভেবে আবারও ফোনটা উঠিয়ে কল দিল রোজার নাম্বারে। তার তো এখন রোজার সাথে ঝগড়া করার কথা। একটা ছোটখাটো ঝগড়া না হলে তার এখন ঘুম আসবে না। আহমেদ আজ ভাবছে 10টার আগেই ঘুমিয়ে পড়বে। কেন জানি খুব টায়ার্ড লাগছে। রোজার নাম্বারে কল দিয়ে আহমেদ কানে ধরে ফোনটা, কিন্তু ওপাশ থেকে রোজার কণ্ঠ না এসে ভেসে এলো এক রোবটিক মেয়েলি কণ্ঠ। আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি এখন ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন। ধন্যবাদ। আহমেদ বুঝতে পারল মেয়েটা তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। খুবই বেয়াদব হয়ে গিয়েছে মেয়েটা। সাহস তো কম না, তার মতো এক দেশ সেরা হ্যান্ডসাম গায়কের নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে। আহমেদ বিছানার পাশে ড্রয়ার হাত দিল, যেখানে পড়ে রয়েছে শত শত সিম। এই সিমগুলো মূলত রোজার সাথে কথা বলার জন্য কিনেছে সে। কখন কোন নাম্বার ব্লক করে দেয় ঠিক নেই। না জানি মেয়েটার জন্যে আর কত কি করতে হবে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ সেখান থেকেই বেছে বেছে অন্য একটা সিম নিজের ফোনে ঢুকিয়ে আবারও কল করলো রোজার নাম্বারে। কিন্তু এবারও আহমেদ হতাশ হলো। এবারে তার কলে নো অ্যান্সার দেখাচ্ছে। তার মানে এখনও রোজার ফোনটা সাইলেন্টই রয়েছে। হতাশ হয়ে আহমেদ ফোনটা রেখে দিল পাশে। কিছুক্ষণ পরে আবারও কল দিবে বলে ভেবে রাখলো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ফোন হাতে নিয়ে রোজা ভ্রু কুঁচকে ফেলল। তার স্ক্রিনে ভেসে আছে কিছু আননোন নাম্বার থেকে মিস কল আর একটা বড়সড় মেসেজ। রোজা কলগুলোকে পাত্তা না দিয়ে মেসেজের উপর ভালো করে দৃষ্টি দিল। বিড়বিড় করে মেসেজটা পড়েই রোজার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেঁপে উঠল তার পুরো শরীর। থেমে গেল তার মস্তিষ্কের সমস্ত স্নায়ু। কাঁপা কাঁপা হাতে নিজের মাথার চুল চেপে ধরল রোজা। কোনো কথাবার্তা না বলেই দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উত্তেজনার বশে ফোনটাও হাতে নিল না। ফ্লোরে পড়ে রইল ফোনটা, যেখানে ভেসে আছে একটি অদ্ভুত মেসেজ। ম্যাম, আপনার মামুনি রাজিয়া রহমানকে জাভেদ রায়হানের লোক তার ফ্ল্যাট থেকে তুলে নিয়ে শ্যামপুরের দিকে গিয়েছে। জাভেদ আপনাকে 20 মিনিটের মধ্যে শ্যামপুরের জঙ্গলটাতে আসতে বলেছে। উল্লেখ্য, আপনাকে একা একা আসতে বলেছে। এমনকি তারা আহমেদ স্যারের বাড়িটা কেউ ঘিরে ধরে রেখেছে। ভুলক্রমেও যদি আপনি দলবল নিয়ে শ্যামপুরের দিকে আসেন, তাহলে তারা আহমেদ স্যারকেও আক্রমণ করবে। তাই ম্যাম, তাদেরকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব শ্যামপুরে একা চলে আসুন। এতেই আপনার বিশ্বস্ত গোপন শুভাকাঙ্ক্ষী রাসেল। রাত তখন প্রায় 10টা। বাড়ির ভিতর হালকা নীরবতা। বাতাসের সাথে পর্দাগুলো একটু একটু করে দুলছে। রোজার তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার পর ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। আকাশে হঠাৎ করেই মেঘ জমে গিয়েছে। একটু পরপর মেঘের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি হবে।
অহনা একা দাঁড়িয়ে আছে, তার মনের ভিতর চিন্তার ঢেউ খেলে যাচ্ছে। তবে তার মনে পড়ল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। অহনাও ডাইনিং টেবিল গুছিয়ে ঘুমিয়ে পড়তে গেলে হঠাৎ নিজের রুমের দরজা খুলে দ্রুত বেরিয়ে এলো রোজা। শক্ত হাতে তার জ্যাকেটটা গায়ে চাপিয়ে দিল। বাইরে অপেক্ষামান গাড়িটার দিকে এগিয়ে গেল দ্রুত পদক্ষেপে, যেন এক মুহূর্ত দেরি করার অবকাশ নেই। চিন্তিত রোজাকে এমন হন্তদন্ত হয়ে বেরোতে দেখে অহনা দ্রুত এগিয়ে এলো, তার কপালে চিন্তার ভাঁজ। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? কিছু হয়েছে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? রোজা একবারও তার দিকে তাকালো না। অহনার প্রশ্ন যেন বাতাসে মিলিয়ে গেল। তার চোখে ছিল এক অদম্য সংকল্প, কোনো কথা নয়, শুধু কাজ। অহনার কণ্ঠে উৎকণ্ঠা থাকলেও রোজা কিছু বলল না, যেন কিছু বলার সময় নেই। হাতের ইশারায় শুধু বুঝিয়ে দিল যেন অহনা আর কোনো প্রশ্ন না করে। গাড়ির দরজা খোলার সাথে সাথে এসে বসে পড়ল। অহনার দিকে তাকিয়ে শেষবারের মতো বলে উঠল, তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো অহনা, আমি আর ফিরে আসবো কিনা জানি না। বলেই স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত ইঞ্জিন চালু করলো রোজা। আর পর মুহূর্তেই গাড়িটা যেন বাতাসের সাথে মিশে গেল শ্যামপুরের উদ্দেশ্যে। চারপাশের রাস্তাগুলো অন্ধকারে ঢাকা, কিন্তু রোজার মনে ছিল এক প্রবল আলো, প্রতিশোধ আর ভালোবাসার মিশ্রণে তৈরি এক শক্তি। অহনা বেরিয়ে এলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা স্মৃতি থেকে। রোজার এমন আচরণে সে খানিকটা উদ্বিগ্ন। রোজা তার কাজের প্রতি সব সময়ই দৃঢ় এবং গোপনীয়। এই মাঝরাতে কি ম্যামের কোনো জটিল কেসের কাজ করছে? কি এমন হলো যে এভাবে দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে গেল? আমাদের কেউ সাথে নিল না? অন্তত বডিগার্ড তো নেওয়া উচিত ছিল। এভাবে একা একাই মাঝরাতে বেরোনোটা কি ঠিক হলো? অহনার মাথায় কিছু ঢুকছে না, কি করবে কিছু বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর অহনা তার মনোযোগ ফিরিয়ে নিল নিজের দায়িত্বের দিকে। বিকেলবেলা রোজাকে দেখানো রোজার সেই কয়েকটা ফাইল ঠিকঠাক করে আলমারিতে রাখতে হবে তাকে। অহনা আলমারির সামনে দাঁড়িয়ে ফাইলগুলো গোছাতে লাগলো। হঠাৎ একটা ফাইল তার হাত ফসকে মাটিতে পড়ে গেল। ধপ করে শব্দ হয়, আর ফাইলের ভিতরের কাগজগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে। একটু বিরক্ত হয়ে সে নিচু হয়ে কাগজগুলো তুলতে লাগলো। একটার পর একটা কাগজ সাজিয়ে হাতে নিতেই হঠাৎ একটা কাগজের দিকে অহনার চোখ আটকে গেল। মনের ভিতর কিছু অস্বাভাবিক অনুভূতি হলো। কাগজটা হাতে নিয়ে সে ধীরে ধীরে পড়তে শুরু করলো, এবং তার দৃষ্টি থেমে গেল একটা লাইনে। সঙ্গে সঙ্গে অহনা হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। চোখ বড় করে এক হাতে নিজের মুখ চেপে ধরল অহনা। এরপরে কিছুক্ষণ আবারও কাগজের দিকে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল। আহাজারি করে ডাকতে শুরু করলো রিয়াদ, নূরা এবং নাহিদকে। অহনার গগন বিদারক চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। সবাই হুড়মুড় করে এসে পৌঁছলো স্টোর রুমে, যেখানে কিছু কাগজ অবহেলায় পড়ে রয়েছে মেঝেতে, এবং অহনার হাতে একটি কাগজ, যেটার দিকে অহনা অসহায়, হতভম্ব ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিয়াদ বিরক্তির স্বরে উঠল, সমস্যা কি তোর ওহু? রাত বিরাতে শিয়ালের মতো চেঁচামেচি করছিস কেন? ঘুমাতে দিবি না নাকি? নাহিদও বেশ বিরক্ত হলো। কি ব্যাপার? স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? নূরাও কিছু বলতে চাইল। এভাবে তার কাঁচা ঘুমটা ভেঙে দেওয়ায় সেও মনে মনে খুব বিরক্ত। কিন্তু যতই হোক, অহনা তার বয়সে বড় হলে নূরা চুপ রইল। অহনার মাথা ঘুরছে, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না আশেপাশের রিয়াদ নাহিদের কথা কানে যাচ্ছে না তার। রিয়াদ এবার এগিয়ে আসলো অহনার দিকে, অহনার সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি রে? সবার কানের পর্দা ফাটিয়ে ডেকে নিয়ে এলি, এখন আবার চুপ করে আছিস কেন? অহনা কোনো কথা বলল না। নিস্তব্ধ ভঙ্গিতে তার হাতে থাকা কাগজটা রিয়াদের হাতে দিল। রিয়াদ উৎসুক হয়ে সেটা হাতে নিল। পুরো কাগজে চোখ বুলিয়ে সে বিরক্তির স্বরে বেড়ে উঠল, আরে
এটা তো ম্যামের পার্সোনাল ইনফোর কাগজ। ম্যামের চাকরির সময় হয়তো লেগেছিল এটা। এই কাগজ দেখে এত চেঁচানোর কি আছে? আজব। অহনা এবার একটা শুকনো ঢোক গিলে বলল। নিচে মেরিটাল স্ট্যাটাসটা দেখ। অহনার কথা অনুযায়ী তাকানোর পর রিয়াদ আবারও বিরক্তির সাথে বলতে গেল। আরে ঠিকই তো। সঙ্গে সঙ্গে তারও কথা বন্ধ হয়ে গেল। অটোমেটিক্যালি মুঠো হয়ে চেপে ধরল তার হাতে থাকা কাগজটা। নিজের চোখে বিশ্বাস করতে পারল না রিয়াদ। অহনার দিকে তাকিয়ে সে আবারও নিশ্চিত হতে দেখল তার চোখে দেখা সেই বোল্ড করা লাইনটা, যেখানে স্পষ্ট লেখা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড। শ্যাম্পুর নামটা শুনলেই যেন এক অদ্ভুত শূন্যতা আর রহস্যময়তার আভাস মেলে। জায়গাটা অনেকটাই যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই। একদম জঙ্গলময়, গাছগুলো বড় বড় আর অন্ধকারাচ্ছন্ন। দিনের আলোতেও সেখানে সূর্যের কিরণ ঠিকভাবে পৌঁছয় না। সবকিছু ঢেকে থাকে একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন পরিবেশে। শ্যামপুরে ঢুকলে মনে হবে যেন অন্য কোনো জগতে পা রেখেছ, এক নিস্তব্ধ নির্জন জগতে যেখানে সময়ও থমকে দাঁড়িয়েছে। চারপাশে রাস্তাগুলো ধুলোয় ঢাকা, অর্ধ ভাঙা, যেন অনেক বছর ধরে কেউ এই পথ দিয়ে হেঁটে যায়নি। বাতাস ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আর মাঝে মাঝে গাছের পাতা বা ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, যা হালকা শিহরণ জাগায়। কোনো হসপিটাল, দোকান, প্রতিষ্ঠান কিছুই নেই এখানে। বিপদে পড়লে কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে শুধুই জঙ্গলের গভীরতা, আর মাঝে মাঝে পড়ে থাকা পরিত্যক্ত ভবন, যেগুলো এখন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। মনে হয় একসময় হয়তো এখানে কিছু ছিল, কিন্তু এখন সেই সব কিছুই ভেঙে পড়ে গেছে। শ্যামপুরের জঙ্গল তখন অন্ধকারে ডুবে আছে। বাতাসে কেমন একটা থমথমে শূন্যতা, চারপাশে যেন কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু চোখে দেখা যায় না। গাছপালার মধ্যে মৃদু বাতাসের সুর হালকা শিহরণ জাগাচ্ছে। জাভেদ রায়ান এক নিষ্ঠুর ষড়যন্ত্রকারী, শিকারীর মতো সজাগ দৃষ্টিতে অপেক্ষা করছে। তার চোখে এক ধরনের নির্মম প্রতিশোধের আগুন। তার শরীরের প্রতিটি স্নায়ু রোজার আগমনের অপেক্ষায়। রোজা ধীরে ধীরে শ্যামপুরের নির্জন রাস্তায় প্রবেশ করল। গাড়ির হেডলাইটের আলো গাছের ছায়াগুলোকে দীর্ঘ করে তুলেছে, আর রোজার মুখে এক ধরনের নির্লিপ্ত কঠিন দৃঢ়তা। তার মুখে কোনো ভয়ের ছায়া নেই, বরং চোখে সেই পরিচিত অপ্রতিরোধ্য শক্তি। সে একা এসেছে, বডিগার্ড বা সহকারী কাউকে সঙ্গে নিয়ে আসেনি, কারণ সে জানে এই চক্রান্তের গভীরে রয়েছে কিছু অজানা রহস্য। মরলে একাই মরবে, সবাইকে নিয়ে মরবে না সে। গাড়ি থামিয়ে রোজা ধীরে ধীরে দরজা খুলে নামলো। চারপাশের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে উঠল। তার পায়ের শব্দ শ্যামপুরের স্তব্ধতায় যেন প্রতিধ্বনিত হতে থাকলো। জাভেদ দূর থেকে দেখছে রোজার প্রতিটি পদক্ষেপ, তার দৃঢ়তা, তার একা আসার সময়। জাভেদ রনিকে উদ্দেশ্য করে বাঁকা হেসে বলল। রোজা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। চারিপাশের অন্ধকার আর ভয়ঙ্কর নির্জনতা তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারছে না। তার প্রতিটি পদক্ষেপে মাটিতে পড়ার সাথে সাথে একটা আত্মবিশ্বাসী অভিজ্ঞান তার শরীর থেকে বেরিয়ে আসছে। জাভেদ ছায়ার আড়াল থেকে তাকিয়ে রয়েছে, তার হাতে বন্দুক, তার আর পাশে একদল সশস্ত্র লোক। তারা সবাই শিকারের মতো অপেক্ষা করছে, রোজাকে ফাঁদে ফেলতে প্রস্তুত। কিন্তু রোজার প্রতিটি পদক্ষেপ তাদের সন্দেহ বাড়িয়ে তুলছে। তার মুখে কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, শুধু এক ধরনের শীতল আত্মবিশ্বাস। রোজা আরও কিছুটা সামনে এগিয়ে এলো। তার চোখ এবার সামনে স্থির হলো। জাভেদকে সে দেখতে পেয়েছে। সেই মুহূর্তে চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে গেল। রোজার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল তার বাবার মৃত্যুর স্মৃতি। জাভেদ এবার বেরিয়ে এলো আড়াল থেকে। জাভেদকে সামনাসামনি দেখতে পেয়েই রোজার রক্ত টকবক করে উঠল। এগিয়ে যেতে নিল তার দিকে, কিন্তু এর মধ্যেই কিছু লোক রোজাকে দমানোর চেষ্টা করতে এগিয়ে আসলো।
রোজাও থেমে থাকলো না, প্রতিহত করতে লাগলো প্রত্যেকটা লোককে। এই 3 বছরে তো সে খুব দক্ষভাবেই মারপিট শিখেছে। রোজার নিপুণ হাতের মারপিট দেখে জাভেদ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। 6 জনকে একদম কাবু করে ফেলার পর রোজা জাভেদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোর ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হলো জাভেদ। আমরা আবারও মুখোমুখি হলাম, আমাদের আবারও দেখা হলো। জাভেদ নিজেও হাসল, বলল, মুরগি তো আমার ফাঁদে পা দিয়েছে রে রনি, এবার তো সব শেষ হবে। রোজা এবার চোখ মুখ শক্ত করে বলল। মামনি কোথায়? জাভেদ সহ বাকি সবাই যেন খুব মজা পেল। হো হ্যাঁ হাসিতে পুরো জঙ্গল প্রতিধ্বনিত হতে থাকলো। রোজা এবার বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালো সবার দিকে। সঙ্গে সঙ্গে রোজার মস্তিষ্কের স্নায়ু কাজ করতে শুরু করলো। নিজেই নিজের প্রতি বিরক্তি হলো রোজা। সে কিভাবে এই ভুলটা করতে পারলো? কোনো রকম যাচাই বাছাই না করে সে চলে এলো। আবেগের বশে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে তো রোজা না। তবে আজ কিভাবে এই ভুলটা করতে পারলো? সে কি তাহলে আসলেই পা দিয়েছে জাভেদ রায়ানের ফাঁদে? রোজা আবারও চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, জাভেদ রায়ান, জাভেদ রায়ান, আমার দুর্বল জায়গাগুলোতে আঘাত করে কাজটা ঠিক করলি না। এই খেলাটা শুরু করেছিলি তুই, কিন্তু শেষ করব আমি ইনশাআল্লাহ। জাভেদ সঙ্গে সঙ্গে বলল, কিন্তু সেটা তখনই করবি যখন এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি, তাই না? রোজার মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে শুধু একটু ক্ষীণ হাসল। সে খুব ভালো করেই জানে যে এটা একটা ষড়যন্ত্র। হতেও পারে সে আজ বেঁচে ফিরে যেতে পারবে না। তবে রোজা ভাগ্য খুব বিশ্বাস করে। যদি আজই তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে সেটাই হবে। সারা রুম জুড়ে পায়চারি করছে রিয়াদ। তার মনে চিন্তার শেষ নেই। এমনিতেই রোজার পার্সোনাল ইনোফেতে ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় ম্যারিড দেখে সবাই হতবাক হয়ে গেছে। হিসেব মেলাতে পারছে না কেউ। নোরার তো কষ্ট হচ্ছে এই ভেবে যে এইটা সত্যি হলে তার প্রিয় গায়ক আহমেদ স্যার তো মরেই যাবে। সেই রেশ কাটতে না কাটতেই আবার তার মধ্যে একটু আগে তাদের বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী রাসেল নামে একটি ছেলে কল করে বলেছে যে তার নাম দিয়ে কেউ রোজাকে মেসেজ দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। শ্যামপুর নামক কোনো জায়গায় যেতে বলেছে তাকে। তারা যেন যত দ্রুত সম্ভব রোজাকে রক্ষা করে। কথাটা শোনার পর অহনার মাথা ঘুরে গিয়েছে। এ কারণেই তাহলে ম্যাম এভাবে বেরিয়ে গেল? নাহিদের মাথাও কোনো কাজ করছে না। তার প্রিয় ম্যাম বিপদে পড়েছে শুনেও সে হাত পা গুটিয়ে থাকবে নাকি? কিছু করার জন্যে হাত খুসখুস করছে তার। হঠাৎ করেই নোরা বলে উঠল, মানে রিয়াদ ভাই, আমরা একবার আহমেদ স্যারকে কল করি। উনি যদি কিছু করতে পারেন, ওনাকে জানানোটা প্রয়োজন। সঙ্গে সঙ্গে রিয়াদ নোরার দিকে হতভম্ব হয়ে তাকালো। তাই তো, এ কথাটা তার মাথায় আসেনি কেন? অহনা হঠাৎ করে বলে উঠল, ওহো, কথা মনে পড়লো। 2 বছর আগে আহমেদ স্যার শ্যামপুর নামে কোনো জায়গায় একটা পুরনো বাংলো কিনলো না? সৌরভ ভাই যে বলেছিল, ওই জায়গাটাই কি সেই জায়গা নাকি যেখানে ম্যাম গিয়েছে? তেমনটা হলে তো স্যার ওই জায়গাটা কোথায় সেটা খুব ভালো করেই জানবে। রিয়াদ আর কিছু ভাবলো না, সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। কল করলো সৌরভের নাম্বারে। হ্যালো সৌরভ, স্যার কি খুব বিজি? সৌরভ আমতা আমতা করে বলল, হ্যাঁ, না মানে স্যার তো ঘুমাচ্ছে। অহনা রিয়াদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, স্যারের ঘুম চুলোই যাক। শোন, স্যারকে তাড়াতাড়ি বল যে ম্যামের খুব বিপদ, ম্যামকে বাঁচাতে হবে। ম্যাম হয়তো শ্যামপুরের দিকে গিয়েছে, কিন্তু শ্যামপুরের কোথায় সেটা আমরা বলতে পারবো না। স্যার হয়তো খুব ভালো করেই জানে ঠিকানাটা। ম্যামের গাড়ির লোকেশনটাও ট্র্যাক করতে পারছি না। সৌরভের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে হন্তদন্ত হয়ে স্যার স্যার বলে চিৎকার করতে করতে ছুটে গেল আহমেদের রুমে। রোজাকে চারিদিক থেকে লোকজন ঘিরে ফেলেছে। প্রত্যেকটা লোকের হাতে এক এক ধরনের অস্ত্র। আজ রোজা এমন একটা বিপদে পড়েছে, সে তাড়াহুড়ো করতে যেয়ে না এনেছে তার ফোন আর না এনেছে কোনো রকমের অস্ত্র।
তার বন্দুকটাও ফেলে এসেছে বাড়িতে। এমন দায়িত্বহীনতার জন্য রোজার মনে হলো তার এখন মরাই উচিত। আকাশ মেঘ গর্জন করছে। রোজা প্রথমে হাত দিয়ে কিছুটা প্রতিহত করতে চেষ্টা করলে সবার সাথে পেরে উঠতে পারে না। এক পর্যায়ে হঠাৎ জাভেদ রায়ান ঠান্ডা